ডিগ্রির উপরে ম্যাম। গত ক্লাসে কি পড়াইছিলাম? ডিগ্রি ক্লাস নিয়েছিলেন ম্যাম। বুঝায় বলেন দেখি কতটুকু মনে আছে। বলেন যে কোনো একজন। ফাতেমা ম্যাম জি মিস বলছি, ডিগ্রি হচ্ছে আদালত কর্তৃক আনুষ্ঠানিক বা প্রকাশিত বক্তব্য বা সিদ্ধান্ত। আর রায় কি? হ্যাঁ ফাতেমা, রায় কি? জি মিস শুনতে পাই। ডিগ্রি মানে তো বুঝলাম, রায় মানে কি? রায় হচ্ছে হ্যাঁ মিস। সাদিয়া রায় বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ, রায় কোনো মামলার বিচারক কর্তৃক ডিগ্রি বা আদেশের ভিত্তি সমূহের বর্ণনা। রায় আগে দেওয়া হয় নাকি ডিগ্রি আগে দেওয়া হয়, কোনটা? ডিগ্রি আগে দেওয়া হয়। আগে রায় দেওয়া হয় তারপর ডিগ্রি দিবে। আচ্ছা তাহলে রায় আর ডিগ্রির মধ্যে মূল তফাৎটা কি বুঝলাম আমরা? হ্যাঁ রায় বলেন বলেন। রায়টা আগে দেওয়া হয়, ডিগ্রিটা পরে দেওয়া হয়। রায়টা হচ্ছে আপনার মানে বিস্তৃত, আর ডিগ্রিটা হচ্ছে সংক্ষিপ্ত। ডিগ্রির বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনার আরো জোরদার করার জন্য আদালতের পক্ষ থেকে রায় দেওয়া হয়, মানে নোটিশ জারি করা হয়। আর ডিগ্রির রায়ের বিষয়টা কি আপনার বলেন? রায় হচ্ছে আপনার শুধুমাত্র মামলার নথিপত্র বিচার বিশ্লেষণ করে আদালত ফাইনাল যে আদেশটা দেয় সেটাই হচ্ছে রায়, যেটা নাকি পরিবর্তিত, অর্থাৎ যে কোনো সময় এটা পরিবর্তন করা যেতে পারে। বুঝতে পারছি? আচ্ছা আজকে আশা করতেছি আপনাদের আর ডিগ্রি এবং রায় নিয়ে কোনো সমস্যা নেই। আজকে আরেকটা নতুন টপিক আলোচনা করব। জি ম্যাম। আচ্ছা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ডিগ্রি জারি কার্যকরণের পদ্ধতি। এই যে আমরা ডিগ্রির বিষয়টা আলোচনা করলাম এতদিন ধরে, মানে গত ক্লাসে যে আলোচনা করলাম ডিগ্রি জিনিসটা কি, তারপর ডিগ্রি কোন সময় দেয়, রায় কোন সময় দেয়, এই যে বিষয়টা আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ডিগ্রিটা কিভাবে দেয়া হয়? এই প্রশ্নটা মনের মধ্যে আসছে না? আমরা তো পড়েই যাচ্ছি যে ডিগ্রি কি, রায় কি, ডিগ্রি রায়ের পরে দেওয়া হয় এরকম, কিন্তু ডিগ্রিটা কিভাবে কার্যকর করা হয় এই প্রশ্নটা মনের মধ্যে আসতেছে না আপনাদের? বলেন বলেন। হ্যাঁ আসছে কিনা? ইয়েস ম্যাম। আচ্ছা তো এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই আপনাদের, শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রেই আপনার ডিগ্রির বিষয়টা কার্যকর হবে। ক্রিমিনাল মামলায় কিন্তু ডিগ্রি জিনিসটা নাই, ওখানে সব সময় রায় হবে, ঠিক আছে? রায়, আপিল, রিভিশন এগুলো। শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে আপনি ডিগ্রি, আদেশ, ঠিক আছে, এই জিনিসগুলা পাবেন, যেটা কিনা আপনি ক্রিমিনাল মামলায় পাবেন না। তার মানে আমাদের সবকিছু ঘিরে, ডিগ্রির সবকিছু ঘিরে হচ্ছে আমাদের সিভিল মামলা। আচ্ছা তাহলে দেখেন কোথায় কি বলছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 51 ধারা, ধারা 51 এবং অর্ডার কত এটা বলেন? অর্ডার কত? হ্যাঁ 21, বলেন না কেন? অর্ডার 21, ঠিক আছে? অর্ডার 21 এর রুল 11 এর মধ্যে আপনার ডিগ্রি কার্যকরীকরণ বা ডিগ্রি জারির উপায় সমূহ বর্ণনা করা হয়েছে। ডিগ্রিদারের আবেদন ক্রমে আদালত নিম্নোক্ত 5 ভাবে ডিগ্রি জারির আদেশ প্রদান করতে পারবেন। আচ্ছা তাহলে কি বললাম আমি? ডিগ্রির বিষয়টা, অর্থাৎ ডিগ্রিটা কিভাবে কার্যকর করা যাবে, ডিগ্রিটা কিভাবে সিভিল কোডের মাধ্যমে পাঠানো যাবে, জারি করা যাবে, এই বিষয়টা আমাদের বলা হয়েছে হচ্ছে আপনার কোথায়? এই দেওয়ানি কার্যবিধি 1908 এর ধারা 51 এবং হচ্ছে আপনার আদেশ 21 এর 11 বিধির মধ্যে, ঠিক আছে? বিধি বা রুলস যেটাকে বলেন আপনি। এখানে মোটামুটি 5টা উপায় বলা হচ্ছে, যে 5টা উপায় ডিগ্রি জারির আদেশ দেওয়া হয়ে থাকে। প্রথমত সম্পত্তি অর্পণের দ্বারা, অর্থাৎ সম্পত্তি
প্রদানের মাধ্যমে, ঠিক আছে। দ্বিতীয়ত সম্পত্তি ক্রোক এবং ক্রোকবিহীন বিক্রয় দ্বারা সম্পত্তি ক্রোক এবং সম্পত্তি ক্রোক এবং ক্রোকবিহীন বিক্রয়ের মাধ্যমে। আচ্ছা, ক্রোক মানে কি বলতে পারেন? ক্রোক মানে কি বলতে পারেন? সরকারের আয়ত্তে নেওয়া ম্যাম। হ্যাঁ, অর্থাৎ ওই যে নিলামে নিয়ে নেয় না, হ্যাঁ নিলাম, ওটাকে অবশ্য নিলাম বলা হবে না। মানে ক্রোক মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ, ধরেন আপনি ব্যাংক থেকে লোন নিছেন, ফর এক্সাম্পল ব্যাংক থেকে আপনি লোন নিছেন, এখন ব্যাংক কি আপনাকে এমনি এমনি লোন দিবে নাকি কোনো একটা সম্পত্তির উপর ডিপেন্ড করে আপনাকে লোন দিবে বলেন? শর্ত সাপেক্ষে দিবেন। তো যখন আপনি ব্যাংকের যে লোনটা, সেই লোনটা ঠিকঠাক মতো পরিশোধ করতে পারবেন না, ঠিক তখনই কিন্তু আপনার সেই সম্পত্তিটা কি করবে, তারা নিজেদের আয়ত্তে নিয়ে নেবে, ঠিক আছে। এবং যতদিন পর্যন্ত আপনি টাকা পরিশোধ করতে না পারতেছেন উইথ ইন্টারেস্ট, ঠিক আছে, অর্থাৎ সুদ সহ টাকাটা পরিশোধ করতে না পারতেছেন, ততদিন পর্যন্ত আপনি আপনার এটা বলা হয়েছে। ঠিক তেমনি ভাবে আদালতও কি করবে, ধরেন একটা সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে, ওকে। এখন সিভিল মামলা মানে কি, জমি জমা সংক্রান্ত বিষয় তো সিভিল মামলা, রাইট? তো একটা সম্পত্তি নিয়ে ধরেন আপনার বিরোধ সৃষ্টি হয়েছে, এখন ওই সম্পত্তিটা ধরেন বিবাদী টাকা পাবে আপনার কাছে, ধরেন সেটা হতে পারে অ্যামাউন্ট 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা এরকম, কিন্তু আপনি কোনোভাবেই টাকাটা বিবাদীকে প্রদান করতেছেন না, ওকে। তখন সেই ক্ষেত্রে আদালত কি করবে, আদালত আপনাকে বারবার ওয়ার্নিং দিবে এবং ফাইনালি ওয়ার্নিং দেওয়ার পরও যখন আপনি আদালতের কাছে উপস্থিত হচ্ছেন না এবং ঠিকমতো টাকা পরিশোধ করতেছেন না, ঠিক ওই মুহূর্তে আদালত এই যে বিরোধীয় সম্পত্তিটা, অর্থাৎ এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা সে ক্রোক করে নেবে, অর্থাৎ তার আয়ত্তে নিয়ে নেবে। এটাকেই বলা হয় ক্রোক। এবং এই ক্রোক করার উদ্দেশ্য হচ্ছে আপনার কি, আপনি যতদিন পর্যন্ত টাকাটা না দিচ্ছেন, অর্থাৎ সোজা কথা দখলে নিয়ে নিচ্ছে, সোজা বাংলা ভাষা যেটা, দখলে নিয়ে নিচ্ছে আদালত, ঠিক আছে। যতদিন পর্যন্ত আপনি উইথ ইন্টারেস্ট টাকা না দিতেছেন, ততদিন পর্যন্ত আদালত এটা আপনার দখলে দিচ্ছে না। এটা হচ্ছে বিষয়। সম্পত্তি ক্রোক দ্বারা ডিক্রি জারি করতে পারে অথবা ক্রোকবিহীন বিক্রয় দ্বারা। কোনো ক্রোক করলো না, কিছু না, কিন্তু আদালত হয়তো বা আপনাকে 2-3টা নোটিশ দিল, বাট নোটিশে আপনি উপস্থিত হননি, তখন সেই ক্ষেত্রে আদালত কি করবে, ক্রোক করলো না, কিছুই করলো না, এটা অটো বিক্রি করে দেবে। যে নিলামে উঠানো সম্পত্তি দেখছেন না, হ্যাঁ দেখছেন কিনা? জি জি ম্যাডাম, নিলাম দেখছি। ওই জিনিসটা ব্যাংক বেশিরভাগই নিলাম উঠে আর কি। দ্বিতীয়ত গ্রেফতার এবং কারাগারে আটক দ্বারা। থার্ড যে অপশনটা থাকবে সেটা হচ্ছে যে আপনাকে গ্রেফতার করবে অথবা কারাগারে আটক করবে। এখন দেখেন, ধরেন আপনার সম্পত্তি নাই, কিছুই নেই, তাহলে আদালত কি করবে, কিভাবে আপনার সম্পত্তি করতে পারবে? তাহলে সেক্ষেত্রে একমাত্র অপশন হচ্ছে আপনাকে গ্রেফতার করা বা কারাগারে পাঠানো, দ্যাটস ইট। 4 নম্বর যে অপশনটা, রিসিভার নিয়োগ করা। রিসিভার মানে কি? রিসিভার মানে হচ্ছে আপনার এমন একজন ব্যক্তি যে কিনা আদালত কর্তৃক অ্যাপয়েন্টেড হবে, অর্থাৎ হায়ার করবে আদালত, যার নাকি এই প্রপার্টিতে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নাই, অর্থাৎ যে বিবাদী পক্ষেরও লোক না, বাদী পক্ষেরও লোক না, সে সম্পূর্ণ আদালত কর্তৃক প্রদত্ত একজন ব্যক্তি, ওকে ফাইন। এবং সেই ব্যক্তিকে রিসিভার হিসেবে নিয়োগ করা হবে। সে তার কাজটা কি, তার কাজ হচ্ছে যতদিন পর্যন্ত সম্পত্তিটা নিয়ে বিরোধ কমপ্লিট না হচ্ছে, অর্থাৎ ডিসমিস না হচ্ছে, ফাইনাল রায় না আসতেছে, ততদিন পর্যন্ত এই সম্পত্তিটা দেখাশোনা করা। এটাই হচ্ছে তার কাজ। বুঝতে পারছি? হ্যাঁ, ইয়েস ম্যাম। এবং এখানে আরো কিছু কথা আছে। যদি মনে করেন সামহাউ রিসিভারের দায়িত্ব বরখেলাপ হয়, অর্থাৎ সে যদি তার দায়িত্বে অবহেলা করে এবং যার ফলশ্রুতিতে যদি মনে করেন যে তার মনে করেন যে বিবাদী বা বাদী যে বিরোধী সম্পত্তি নিয়ে মামলা শুরু হয়েছে, ওই সম্পত্তির যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে আদালত কি করবে, তার কাছ থেকে, অর্থাৎ রিসিভারের যে প্রপার্টি, সেই রিসিভারের প্রপার্টি বিক্রয় করে দিবে এবং বিক্রয় করার পরে যেই টাকাটা আপনার তার ক্ষতি হয়েছে, অর্থাৎ বিরোধী সম্পত্তির ক্ষতি হয়েছে, সেই টাকাটা তাকে পরিশোধ করে বাকি টাকাটা ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছেন? জি ম্যাম। এরপরে হচ্ছে প্রতিকারের প্রকৃতি অনুসারে প্রয়োজনীয় অন্য যে কোনো ভাবে। এখন এই 4টা
অপশন ছাড়াও আদালতের কাছে যদি উপযুক্ত মনে হয়, ধরেন আদালত কোনো জরিমানা করলো বা আদালত ধরেন মীমাংসা করার জন্য আদেশ প্রদান করলো, মানে এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভর করবে যে আদালত যেটা উপযুক্ত মনে করবে সেই আদেশটা দিতে পারবে। তার মানে আমরা কি বুঝলাম, ডিক্রি কয়ভাবে প্রদান করতে পারে আদালত, কয়ভাবে কার্যকর করে আদালত ডিক্রি? 4 ভাবে। কয়ভাবে? 5 4 ভাবে না 5 ভাবে? 5 ভাবে। এতক্ষণ কি বললাম গাদার মতো, আমি বললাম 5 ভাবে। আচ্ছা ঠিক আছে, গেল। আচ্ছা তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে কি, ডিক্রি কার্যকরণের পূর্বে যদি ডিক্রি দানকারী মারা যায় তাহলে ডিক্রিদারের সামনে কি কি পথ খোলা থাকে আলোচনা করব। আচ্ছা এখন ধরেন কোনো একটা কারণে ডিক্রিদার মারা গেল। আচ্ছা এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, ডিক্রিদার কি? ডিক্রিদার মানে হচ্ছে যেই ব্যক্তি আপনার মনে করতেছেন যে সম্পত্তি, অর্থাৎ ডিক্রির দায়িত্ব মানে কি আর ডিক্রিদার মানে কি এটা আগে বুঝে নেন। ডিক্রিদার অর্থ হচ্ছে আপনার যেই ব্যক্তি নাকি মনে করেন যে টাকাটা প্রদান করবে, অর্থাৎ যার পক্ষে রায় হয়েছে সে হচ্ছে ডিক্রিদার, যাকে টাকা দিতে হবে। আর ডিক্রির দায়িত্বটা কি? ডিক্রির দায়িত্ব হচ্ছে আপনার সেই ব্যক্তি যে কিনা আপনার ডিক্রির দায়িত্ব হচ্ছে আপনার সেই ব্যক্তি যার বিপক্ষে রায়টা প্রদান করা হয়েছে। বুঝতে পারছেন? এখন সামহাও কোনো কারণে ডিক্রিদার মারা গেছে, তাহলে কি ডিক্রির দায়িত্ব বেঁচে যাবে? কি মনে হয়, ডিক্রির দায়িত্ব বেঁচে যাবে? না। বলে কেউ চুপ করে আছেন কেন আজকে? বুঝি নাই মিস। মনে করেন কোনো কারণে আপনি, আচ্ছা ফর এক্সাম্পল আপনি আমার কাছে টাকা পান, ঠিক আছে? এখন আদালত ডিক্রি জারি করছে যে আমি যাতে আপনাকে আপনার পাওনা টাকাটা ফেরত দিয়ে দিই উইথ ইন্টারেস্ট। এখন সামহাও কোনো কারণে আমি আর বেঁচে নেই, আমি মারা গেলাম, কিন্তু আপনার ডিক্রির টাকা পরিশোধ করা হয়নি, তখন সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? ডিক্রিদারের সামনে থেকে কেউ দিবে? ম্যাম আমার মনে হয় তো এটা ওয়ারিশানরা দিতে পারে, ওয়ারিশান যারা থাকে তার ওয়ারিশ যারা, ওই ওয়ারিশদেরকে টাকাটা পে করতে হবে, অর্থাৎ ডিক্রির টাকা কোনোভাবেই আপনার পরিশোধে মানে করা থেকে বিরত রাখা যাবে না। আবার আরেকটা বিষয়, সেটা কি, ধরেন দেনাদার অর্থাৎ যে ব্যক্তি টাকাটা দিবে, ধরেন আমি আপনার কাছে টাকা পাই, হ্যাঁ, এখন আপনি মারা গেলেন, আপনি টাকা না দিয়েই মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে আমার করণীয়, সেক্ষেত্রে কি আমি টাকা পাবো না? সেক্ষেত্রে আমি কার কাছে টাকা চাবো? তো আমার যে ডিক্রি দেয়, অর্থাৎ আমি যার কাছে টাকা পাবো, দেনাদার যে আমার, সেই তো মারা গেছে, তাহলে সেক্ষেত্রে আমার টাকাটা কে পরিশোধ করবে? এক্ষেত্রে আমার কি পক্ষে লাগবে? ওয়ারিশগণ। এক্স্যাক্টলি, এক্ষেত্রে ওয়ারিশ। সোজা কথা, ডিক্রির দার যদি মারা যায় সেই ক্ষেত্রেও তার ওয়ারিশদেরকে টাকা পরিশোধ করতে হবে, ডিক্রির দায়িকও যদি মারা যায় সেই ক্ষেত্রেও তার যে ওয়ারিশ তাদেরকে আপনার টাকা পরিশোধ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, আচ্ছা গেল। এরপরে কি বলা হয়েছে দেখেন, দেওয়ানি আদালত কর্তৃক একজন ব্যক্তিকে গ্রেফতার এবং আটক সংক্রান্ত বিধানগুলি আলোচনা করবে। এইখানে কি বলা হয়েছে বলেন, এই যে আমি একটু আগে যে ডিক্রির বিষয়টা বললাম, এই যে 3 নাম্বার পয়েন্ট, হ্যাঁ, ডিক্রি মানে জারিকরণের ক্ষেত্রে যদি সে সঠিকভাবে আপনার ডিক্রিটা জারি করতে না পারে, অর্থাৎ আদালতের কথা যদি সে অমান্য করে, তখন সেই ক্ষেত্রে আদালত থার্ড যে কাজটা করবে তাকে গ্রেফতার এবং কারাগারে আটক। এখন গ্রেফতারের পদ্ধতিটা কি? এখন মনে করেন আপনার বিরুদ্ধে গ্রেফতারের ওয়ারেন্ট, আপনি তো গ্রেফতারের ওয়ারেন্ট জারি হয়েছে শুনেই তো আপনি ঠিকঠাক মতো টাকা পয়সা দিতেছেন না, এখন সেই ক্ষেত্রে কি আপনাকে খুব সহজেই ধরা যাবে? কি বলেন? আমি অন্যায় করছি, আমি আসামি, আমি তো নিজেকে লুকানোর জন্যই চেষ্টা করবো, আমি কি খোলা আকাশে নিজে ঘুরে বেড়াবো আমাকে ধরা দেওয়ার জন্য? বলেন না ম্যাম, আমি তো গায়ে ঢাকা দিব। তাহলে এই ক্ষেত্রে কিভাবে একজন পুলিশ বা আদালত কিভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করবে তাকে ধরার জন্য? এই জিনিসটাই এখানে বলা হচ্ছে।
এখানে কি বলেছে, এই বিষয় সম্পর্কে দেওয়ানি কার্যবিধির ধারা 55 থেকে 58 ধারায় গ্রেফতার এবং আটক সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ একজন, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, ক্রিমিনাল মামলার গ্রেফতারি পরোয়ানা আর সিভিল মামলার গ্রেফতারি পরোয়ানাটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা কি বলেন তো? ক্রিমিনাল মামলা হচ্ছে আপনি গুরুতর যখন অপরাধ করেন, ধরেন চুরি করছেন, ডাকাতি করছেন, ছিনতাই করছেন, ধর্ষণ করছেন, খুন করছেন, সেই ক্ষেত্রে কি আপনাকে দয়া দেখাবে আদালত? শুধুমাত্র জরিমানা দিয়েই, ফাইন দিয়ে কি আপনাকে ছেড়ে দিবে? কখনোই ছাড়বে না, ঠিক আছে? কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে আদালত একটু নমনীয়। কেন একটু নমনীয়? তার কারণ হচ্ছে সিভিল মামলার বিষয়টা হচ্ছে বেশিরভাগই জমি জমা সংক্রান্ত, এবং এগুলা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার আত্মীয়, ভাই বোন, ভাই ভাই, হ্যাঁ, এদের পারিবারিক বিষয়, সোজা কথা পারিবারিক বিষয়। তারপরে হাজবেন্ড ওয়াইফের ডিভোর্স, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হয়েছে। আজকালকার যুগে দেখবেন যে কিছু হইলেও হুট করেই ডিভোর্স ফাইল করে দেয়, হাজবেন্ডও যেরকম ওয়াইফও সেরকম। আবার কিছুদিন পরে তারা দেখবেন অটো এটা তাদের মনোমালিন্য ঠিক হয়ে যায়। তো এইসব কারণে সাধারণত সিভিল আদালত হচ্ছে একটু নমনীয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে এইগুলো বেশিরভাগই হচ্ছে পারিবারিক সংক্রান্ত বিষয়। সো এই ক্ষেত্রে সিভিল আদালত একদম লাস্ট পর্যায়ে যখন কোনোভাবেই আর কাজ হচ্ছে না, ওই মুহূর্তে যায় গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং আটক আদেশ দেয়। এবং এই ক্ষেত্রেও মানে সিভিলের গ্রেফতারি পরোয়ানা বলেন এবং আটক আদেশ, সর্বোচ্চ কারাগার হচ্ছে এখানে 6 মাস, এর বেশি, বুঝছেন? এবং এই 6 মাসও হচ্ছে আপনার একদম বিনাশ্রম কারাদণ্ড। সশ্রম বিনাশ্রম মানে তো বুঝেন না ম্যাম? একটা পানিশমেন্ট যুক্ত আর একটা পানিশমেন্ট ছাড়া ম্যাম। এটা আবার কেমন? পানিশমেন্ট মানেই তো আপনার শাস্তি, পানিশমেন্ট যুক্ত আবার একটা হচ্ছে আপনার পরিশ্রম যুক্ত, আরেকটা পরিশ্রম যুক্ত না। সশ্রম কারাদণ্ড মানে, সশ্রম কারাদণ্ড মানে হচ্ছে এক তো আপনি কারাগারে গেছেন, তারপরে আপনাকে কাজ করতে হবে সেই জায়গায়, ঠিক আছে? মানে কারাগারে কিছু নিয়ম কানুন থাকে, ডিসিপ্লিন থাকে, সেই ডিসিপ্লিন অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হয় সব কয়েদিদেরকে, সেইভাবে কাজ করবে। ওটা হচ্ছে সশ্রম কারাদণ্ড। আরেকটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড, যে ক্ষেত্রে আপনার কোনো কাজ থাকবে না। হ্যাঁ, আপনি কারাগারে থাকবেন, খাবেন দাবেন, মানে নরমাল লাইফ যেটা মেইনটেইন করে, আপনার নিজের কাজগুলো করবেন, দ্যাটস আর কোনো কাজ নেই। বুঝতে পারছেন? এইটা হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। তো এর ক্ষেত্রে মানে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে আমাদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড থাকে, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে শুধুমাত্র বিনাশ্রম কারাদণ্ড, তাও সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে 6 মাস। যেখানে ক্রিমিনাল মামলায় হচ্ছে আপনার সর্বোচ্চ শাস্তি কি বলেন তো? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা, আর সিভিলের ক্ষেত্রে আপনার শুধুমাত্র 6 মাসের কারাদণ্ড। এইটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে এখানে আদালত একটু নমনীয়। সো এই ক্ষেত্রে আদালত আপনার কিভাবে গ্রেফতার করবে এবং কিভাবে আটক করবে এই বিষয় সম্পর্কে আমাদের দেওয়ানি কার্যবিধির 55 থেকে 58 ধারায় আলোচনা করা হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে দেখি প্রথমে 55 ধারায় কি বলছে। 55 ধারায় বলছে যে ডিক্রি জারির অন্য কোনো রায়ের দেনাদার বা ডিক্রিদায়ীকে যে কোনো সময় যে কোনো দিনে গ্রেফতার করা যাবে, এবং গ্রেফতার করার জন্য কি কি করতে হবে সেটা বলতেছে। যখন কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত থেকে জারি হয়ে যাবে, তখন সেই ক্ষেত্রে পুলিশের কাজটা কি? মানে তাকে যেখান থেকেই হোক না কেন গ্রেফতার করে নিয়ে আসবে। যেহেতু গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তো এই ক্ষেত্রে পুলিশের হাত খোলা, সে গিয়ে গ্রেফতার করে নেবে। তবে অবশ্যই তার কাছে গ্রেফতারি পরোয়ানাটা থাকতে হবে। গ্রেফতারি পরোয়ানা ছাড়া আপনাকে সে গ্রেফতার করতে পারবে না। আচ্ছা গেল, এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের পূর্বে কারো বাসগৃহে প্রবেশ করা যাবে না, অর্থাৎ মিডিল নাইট, মাঝরাতে কারো বাসায় প্রবেশ করতে পারবে না কোনো পুলিশ। কি করতে পারবে না? সে যত বড়ই আসামি হোক না কেন, মাঝরাতে কারো বাসায় প্রবেশ করা যাবে না। তার হাতে যদি গ্রেফতারি পরোয়ানাও থাকে, তবু মাঝরাতে মানুষ মানে কারো বাসায় সে প্রবেশ করতে পারবে না। গেল। ম্যাম, তাহলে ক্রিমিনাল মামলা এটা করা যাবে? ক্রিমিনাল মামলায় করা যাবে, কিন্তু এখানেও কিছু বিষয় আছে, ক্রিমিনাল মামলার বিষয় আছে। ক্রিমিনাল মামলায় কোন ক্ষেত্রে করা যাবে? ধরেন একজন মৃত্যু ফাঁসির আসামি, ঠিক আছে, সে যদি মনে করেন জেল থেকে পালায় গেছে বা খুন করছে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে তো এমনকি সেই ক্ষেত্রে আপনার
তারপরে বেআইনি সমাবেশ, এগুলার ক্ষেত্রে আপনার মানে গ্রেফতারি পরোয়ানা ছাড়া সে প্রবেশ করতে পারবে না। কিন্তু বড় বড় যেগুলো ধর্ষণ, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, সোজা কথা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড আছে, এই ধরনের যে শাস্তিগুলো থাকে, সেই শাস্তিগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই কি করতে পারবেন, কোনো গ্রেফতারি পরোয়ানাই লাগবে না, সরাসরি যাইতে পারবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। 2 মিনিট। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, দ্বিতীয়ত যে বিষয়টা বাসগৃহে দরজা জানালা ভেঙে প্রবেশ করা যাবে না। কারো ঘরে থেকে মানে যখন সে প্রবেশ করবে তার ঘরে দরজা জানালা ভেঙে প্রবেশ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে, বাসগৃহে কোনো মহিলা থাকলে উক্ত মহিলা সরে যাওয়ার জন্য উপযুক্ত সময় এবং সুযোগ দিতে হবে। একটা মহিলা আছে অন্দরমহলে, ঠিক আছে, সেই স্বাভাবিক মানে ওই মহিলাকে আপনার সরে যাওয়ার মতো সুযোগ দিতে হবে। ঠিক আছে? অথবা এমন যদি হয় যে কোনো মহিলা পুলিশ, মানে মহিলাকে গ্রেফতার করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মহিলা পুলিশ আনতে হবে। আচ্ছা, আরো একটা বিষয় এখানে আছে, যদি শুধুমাত্র অর্থ পরিশোধ হয়, মানে টাকা পাবে, ঠিক আছে, ধরেন আপনি কোনো একজন মহিলার কাছ থেকে 50,000 টাকা বা 1 লাখ টাকা বা যত টাকাই হোক না কেন টাকা পাবেন, ওই ক্ষেত্রে শুধুমাত্র আপনি তার কাছে টাকা পাবেন এই জন্য আপনি তাকে গ্রেফতার করতে পারবেন না। এটা সিভিল আদালত মামলায় একটু দেওয়া হয়েছে, বেনিফিট দেওয়া হয়েছে যে আপনি কি করতে পারবেন না, আপনি একজন মহিলাকে শুধুমাত্র টাকা পাবেন এই জন্য আপনি তাকে গ্রেফতার করতে পারবেন। আর এটা যদি হয় ক্রিমিনাল মামলা, সেই ক্ষেত্রে কিন্তু ওই মহিলার কোনো ছাড় নেই। বুঝতে পারছেন? সেইখানে যদি এমনও হয় যে মহিলা খুবই পর্দানশীল একজন মহিলা, ঠিক আছে, সে কোনো পুরুষের সামনে আসে না, মানে খুবই পর্দানশীল মহিলা, তারপরও ওই মহিলাকে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না। ঠিক আছে? সেই ক্ষেত্রে ওই মহিলাকে আপনার গ্রেফতার করা যাবে। কিন্তু সেটা যদি হয় সিভিল মামলার ক্ষেত্রে শুধুমাত্র আপনার টাকা পরিশোধের জন্য বা দাম্পত্য প্রণোদনা, অর্থাৎ পারিবারিক কিছু বিষয় আছে না, হ্যাঁ, ওই মহিলাকে আপনার গ্রেফতার করা যাবে না, শুধুমাত্র পুরুষকে গ্রেফতার করতে পারবে। বুঝতে পারছেন? সিভিল মামলার ক্ষেত্রে বুঝতে পারছেন বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, এইগুলো বিষয়। আচ্ছা, এই 4 নাম্বারটা আমি অলরেডি বলে দিচ্ছি আপনাদের। যাই হোক, আচ্ছা, এই গেল আপনার গ্রেফতার। তাহলে বোঝা গেছে গ্রেফতার কিভাবে করা হয়। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, এইবার আসেন আপনার তাকে কোন কোন ক্ষেত্রে ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে? এখন ধরেন একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে তাকে আটক করা হয়েছে। এখন আটক করার পরে যদি সে 6 মাস পূর্ণ হওয়ার আগে সে যদি টাকা দিয়ে দেয়, পরিশোধ করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এটা একটা আগেই বলে নিই, এই আইনটা হচ্ছে 1908 সালের আইন। ঠিক আছে? তো এই আইনের যেই সংখ্যাগুলো বলা আছে সেটার সাথে বর্তমান সমাজ মিলবে না। 1908 সালে 50 টাকা মানে হচ্ছে 50,000 টাকা। বুঝতে পারছেন? ওকে? জি ম্যাম। তো এইটার সাথে যদি আপনারা মিলায় বলেন যে ম্যাডাম মাত্র 50 টাকার জন্য 6 মাসের জেল বা 50 টাকার কম হলে 6 সপ্তাহের জেল, এগুলোর সাথে এগুলো মিলবে না। বুঝতে পারছি? এটা হচ্ছে 1908 সালের বিষয়, কিন্তু আইনটা এখনো সংশোধন করা হয়নি। এই 50 টাকাকেই আদালত 50,000 হিসেবে গণ্য করে, অর্থাৎ 50,000 থেকে আপনার একদম 5 লাখ টাকা পর্যন্ত বা 6 লাখ টাকা যতটুকু পারে গণ্য করে। আর এই 50 টাকার নিচে মানে 50,000 টাকার নিচে যেটা, সেইটাকে আদালত গণ্য করে। বুঝতে পারছেন বিষয়টা? এখন এত কিছু মাথায় ঢুকানোর দরকার নেই। সোজা কথা, এটা 1908 সালের আইন ছিল। ওই মুহূর্তে 50 টাকা মানে 50,000 টাকা ছিল। বুঝতে পারছেন? তো ওই রিলেটেড মানে ওই প্রেক্ষিতে, তখনকার পরিস্থিতির প্রেক্ষিতে আদালত মানে আইন এভাবে তৈরি করছে। কিন্তু
বর্তমানে তো আর এই বিষয়টা নাই, তবে 50 টাকাকে 50,000-এর বেশি যখন করা হয়, মানে ধরা হয় যে 50,000 টাকার বেশি, তখন সেক্ষেত্রে তার জেল হয় 6 মাস। আর যখন 50,000 টাকার নিচে হয়ে যায় তখন সেক্ষেত্রে তার জেল হয় 6 সপ্তাহ। বুঝতে পারছি আমি? হ্যাঁ। গুড। আচ্ছা, এবার দেখেন 3 নম্বরে কি বলছে, একবার ডিগ্রি জারিতে মানে আটক করছে, পরে যদি তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে আর তাকে আটক করা যাবে না। ধরেন 50,000 টাকার জন্য আমাকে আপনি ডিগ্রি জারির মাধ্যমে আমাকে গ্রেফতার করছেন। পরবর্তীতে ধরেন আমি 50,000 টাকা কিস্তিতে দিব, এই এই বলে আমি ধরেন সেখানে 25,000 টাকা বা 30,000 টাকা দিছি, এবং তারপরে আমাকে মুক্ত করে দেওয়া হয়েছে আদালত থেকে। মানে কিস্তিতে দিব এই জন্য আমাকে মুক্ত করে দেওয়া হয়েছে যে পরবর্তীতে আমি টাকা আস্তে আস্তে দিব, কিন্তু আমি পরে আর টাকা দিলাম না, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে আপনি আমাকে আর গ্রেফতার করাইতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আবার নতুন করে বিচার করতে পারবেন, নতুন করে রিওপেন করতে পারবেন, সবকিছু নোটিশ জারি করতে পারবেন, কিন্তু একদম সরাসরি আমাকে আবার গ্রেফতার করাইতে পারবেন না। অর্থাৎ একই মামলা নিয়ে, একই বিষয় নিয়ে আপনি আমাকে নতুন করে একবার মুক্তি পাওয়ার পরে, অর্থাৎ একবার কেস থেকে ডিসমিস হয়ে যাওয়ার পরে, একবার বের করে দেওয়ার পরে, সেক্ষেত্রে নতুন করে আর ওই বিষয় নিয়ে মামলা করা যাবে না। বুঝতে পারছি? জি। হ্যাঁ, মানে গ্রেফতার করা যাবে না। আচ্ছা, আর যদি অসুস্থতা হয় আর কি, অসুস্থতার অজুহাতে, সেক্ষেত্রে আদালত সেটা বাতিল করবে। এখন অসুস্থতা বলতে কিরকম অসুস্থতা বলি? আপনার জ্বর আসছে, ঠান্ডা লাগছে, কাশি হয়েছে, এই ধরনের অসুস্থতা বললেও চলবে না। একেবারে খুব খারাপ অবস্থা, মুমূর্ষক অবস্থা, আপনার স্ট্রোক করছেন বা আপনার জান যায় এমন অবস্থা, ওই ক্ষেত্রে আপনার আদালত আপনার গ্রেফতারি পরোয়ানাটা বাতিল করে দিবে, ঠিক আছে? অথবা ধরেন আপনি আদালতে মানে আপনাকে কারাগারে, অনেক মানুষ আছে না, বিশেষ করে আমরা নর্মাল মানুষই তো, আমাদেরকে যদি এখন কোনো কারণে কারাগারে নেয়, আমরা কি এটা সহ্য করতে পারবো? অনেকেই আমরা এটা অস্থিরতায় আমরা স্ট্রোক করে ফেলতে পারি না, এরকম হয় না? আমরা কি পারবো? বলেন, আপনি পারবেন স্বাভাবিক একজন মানুষ জেলে গিয়ে থাকতে? বলেন না। পারবেন। এরকম মনে করেন যে একদম এমন অবস্থা যে সে মারা যাবে, সিচুয়েশন খুবই খারাপ, তখন সেই ক্ষেত্রে আদালত তাকে মানে যদি সে কারাগারে থাকে তখন তাকে মুক্তি দিয়ে দিবে। আর হচ্ছে সে যদি আপনার মনে করেন তাকে যদি গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয় এবং সে যদি অসুস্থ হয়ে থাকে তখন সেক্ষেত্রে আদালত সেটা বাতিল করে দেবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আপনি অসুস্থ হয়েছেন এই অজুহাতে আপনার মানে বাতিল করে দিল গ্রেফতারি পরোয়ানা, আপনাকে আদালত মুক্তি দিয়ে দিল কারাগার থেকে, তার মানে যে আপনি টাকাটা পরিশোধ থেকে বেঁচে যাবেন, বিষয়টা কিন্তু তা না। আপনার পুরা টাকাটা এখানে জমা দিতে হবে। 50,000 টাকা মানে 50,000 টাকা গুনে গুনে আপনাকে টাকা দিয়ে তারপরে আপনাকে ছাড়াই নিতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। বুঝতে পারছি? জি ম্যাম। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এখানে যে 37 অলরেডি আমি বলে দিচ্ছি, টাকা পরিশোধের ডিক্রি জারির ক্ষেত্রে আদালত ডিক্রিদারকে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করবে না, ঠিক আছে? গ্রেফতারি পরোয়ানা এবং পূর্বে ওই যে নোটিশ দিবে, 2-3 বার করে নোটিশ দিবে। যখন নোটিশেও কাজ হচ্ছে না, উল্টে দেখা যাচ্ছে সে আত্মগোপন করছে, অর্থাৎ পলাতক, পালায় গেছে, এরকম সম্ভাবনা হয়েছে, বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পলাতক, লাস্ট মুহূর্তে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করবে। প্রথমত গ্রেফতারি পরোয়ানা জারি করবে না, এটা শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে, ক্রিমিনাল মামলা নাকি, ওকে? ক্রিমিনাল মামলার বিষয় হচ্ছে আলাদা সম্পূর্ণ। আচ্ছা, মিস, তারপরে আমরা কি বুঝলাম? ডিগ্রি দায়ীকে দেওয়ানি কারাগারে, হ্যাঁ বলেন, কি প্রশ্ন করতেছিলেন বলেন। কিন্তু আমার বিরুদ্ধে দেওয়ানি আদালত থেকে ডিগ্রি হলো, কিন্তু আমি যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করি বা আমার যদি কোনো সম্পত্তি না থাকে, সেক্ষেত্রে কি উপায়ে টাকা উত্তোলিত হবে আমার কাছে? সেক্ষেত্রে আদালত যদি দেখে যে আপনি আসলেই দেউলিয়া, দেউলিয়া বলতে 5,000 টাকার নিচে যদি কারো কাছে আর কোনো টাকা পয়সা না থাকে, অর্থাৎ 5,000 টাকা আর নিজের শরীরের পরনের কাপড়, এটা ছাড়া আর যদি কোনো কিছু না থাকে, তখন সেক্ষেত্রে আদালত মাফ করে দিবে, ঠিক আছে? মুক্তি দিয়ে দিবে। সেক্ষেত্রে আদালত মাফ করে দেবে, তবে এটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হইতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। মনে করেন আপনাকে আদালত আপনার এটা প্রমাণ পাইয়া আপনাকে মাফ করে দিচ্ছে, কিন্তু বিবাদে যদি কোনো কারণে প্রমাণ করতে পারে যে আপনি আদালতের কাছে ভুয়া সব সাক্ষ্য প্রমাণ উল্লেখ করছেন, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, অর্থাৎ মামলা চালায় নেওয়ার মতো সবই আছে, আপনি দেউলিয়া না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আদালত আবার আপনাকে গ্রেফতার করবে এবং আপনাকে উপযুক্ত আপনার কি
করছেন, দেউলিয়া ঘোষণা করছেন, সেই টাকাটা তো আপনাকে দিতেই হবে। উল্টা আদালতকে অবমাননা করছেন জন্য এই উদ্দেশ্যেও আপনাকে আরো ইন্টারেস্ট সহ অর্থাৎ জরিমানা সহ দিতে হবে। এটা আদালত দিবে, বুঝতে পারছি? এবং প্রয়োজনে আপনার বিরুদ্ধে মামলাও করতে পারবে বাদীপক্ষ। বলেন, আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছেন? ম্যাম একটা প্রশ্ন ছিল ম্যাম, বলেন। এক্ষেত্রে যদি হচ্ছে ম্যাম আদালত যদি হচ্ছে রায় ডিক্রি সব দিয়ে দেয় যে হচ্ছে একজন হচ্ছে আসামির হচ্ছে উনি হচ্ছে দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়া ঘোষণা করে দিয়েছে যে হচ্ছে ওনার হাতে 5,000 টাকা এবং হচ্ছে ওনার পরের কাগজ ছাড়া কিছুই নেই, আউলিয়া যদি আদালত যদি হচ্ছে এরকম কাউকে হচ্ছে দেউলিয়া হিসেবে হচ্ছে সাব্যস্ত করে দেয়, এর পরবর্তীতে যদি হচ্ছে বিবাদী পক্ষ বাদী পক্ষ যদি মনে করে যে হচ্ছে দেখতেছে তো ওনার সম্পত্তি আছে, তখন কি হচ্ছে কোনো অ্যাকশন নেওয়া যাবে? আমি তো মাত্র বললাম, বুঝেন নাই? অবশ্যই অ্যাকশন নেওয়া যাবে। এক্ষেত্রে আদালত যদি বিবাদী পক্ষ এটা আদালতের কাছে প্রমাণ করতে পারে যে বাদী পক্ষ আদালতকে অবমাননা করার জন্য অর্থাৎ মিথ্যা সাক্ষ্য প্রমাণ উল্লেখ করছে, তার সবকিছু আছে, ঠিক আছে, আদালতকে এবং বাদী পক্ষকে হয়রানি করছে, তখন জি। সেই ক্ষেত্রে আদালত তাকে সাথে সাথে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে এবং তাকে শোকজ নোটিশ দিবে যে কেন সে এই কাজটা করছে, ঠিক আছে, এবং তার সাথে তাকে যেই টাকাটা কমানোর জন্য অর্থাৎ যেই মামলাটার জন্য যেই টাকার জন্য সে এই নাটকটা সাজাইছে সেই টাকাটা তো তাকে দিতেই হবে, পাশাপাশি আরো জরিমানা তাকে দিতে হবে। এটা আদালত দিবে, ঠিক আছে? জি ম্যাম, জি। ম্যাডাম, Thank you. আমি আরেকটা যুক্ত করি। এখন আমি প্রকৃতপক্ষেই দেউলিয়া, কিন্তু আমার স্ত্রীর নামে সম্পত্তি আছে, সেক্ষেত্রে কি আদালত তার থেকে এই টাকাটা নিতে পারবে? না। আচ্ছা, এখানে একটা কথা আমি বলি, এটা মনে করেন আপনার স্ত্রীর সম্পত্তি আছে, আপনার স্ত্রী আপনি যদি একসাথে থেকে থাকেন, ঠিক আছে, এবং আপনার সাথে যদি আপনার স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক থাকে, ওকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ আমি টাকা পরিশোধ করে দিব, তখন সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর কাছ থেকে টাকাটা নেওয়া হবে। কিন্তু আপনার স্ত্রী যদি অস্বীকার করে তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর কাছ থেকে আর মানে জোর জবরদস্তি করা যাবে, বুঝতে পারছেন? জি জি ম্যাম। এই হচ্ছে ব্যাপার। এটা শুধুমাত্র দেউলিয়ার ক্ষেত্রে, ওকে? আচ্ছা, কিন্তু নরমালি মনে করেন ডিক্রির টাকা না দেওয়ার কারণে যদি কাউকে গ্রেফতার করা হয়, সেই ক্ষেত্রে ওই লোক যদি মারাও যায় তাহলে ওই মৃত ব্যক্তির সম্পত্তি বিক্রি করে হইলেও আদালত সেই টাকাটা নিয়ে নেবে, বুঝতে পারছেন? কিন্তু শুধুমাত্র দেউলিয়ার ক্ষেত্রে এটা আলাদা, বুঝছেন? জি জি ম্যাম। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। প্রশ্ন না থাকলে এখানে শেষ করি। আচ্ছা, একটা প্রশ্ন দেখি, এই যে জারি মামলার দরখাস্ত, এখন মনে করেন আপনি জারি মামলা করতে চাচ্ছেন, জারি মামলার দরখাস্ত করার জন্য তো আপনাকে কিছু বিষয় উল্লেখ করতে হবে, তাই না? বিষয়গুলো কি কি? এই যে দেখেন, মোকদ্দমার নাম্বার, অবশ্যই না মামলার নাম্বার রাখতে হবে। একই নামে অনেক বাদী বিবাদী থাকে, নাম ধরে ধরে কি আর মামলা খুঁজে পাওয়া যাবে? যাবে না। মামলার নাম্বার দিতে হবে, দুই পক্ষের নাম থাকতে হবে, ডিগ্রির তারিখ থাকতে হবে, যে ডিগ্রি থেকে আপিল করা হয়েছে সেই আপিল দায়েরের কারণ উল্লেখ করতে হবে, ঠিক আছে, কত টাকা পাবেন এক্স্যাক্টলি ওই টাকাটাই উল্লেখ করতে হবে, এক্স্যাক্টলি ওই টাকাটাই। ডিগ্রি জারির জন্য পূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা সেটা উল্লেখ করতে হবে, মানে খরচের পরিমাণটা উল্লেখ করতে হবে, মানে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই এখানে উল্লেখ করতে হবে, বুঝতে পারছেন? সোজা কথা, মামলার নাম্বার, বাদী বিবাদী দুইজনের নাম্বার, তারিখ উল্লেখ করতে হবে, কত টাকা পাবেন সেই টাকাটা উল্লেখ করতে হবে, ঠিক আছে, কজ অফ অ্যাকশন অর্থাৎ ঘটনাটা কোত্থেকে শুরু হইল আদালতকে এটা বুঝাইতে হবে, এটা উল্লেখ করতে হবে, খরচের পরিমাণটা কি সেটা উল্লেখ করতে হবে, কার বিরুদ্ধে আপনি ডিক্রি জারি করতে চাচ্ছেন ওই লোকের নাম, ঠিকানা, বাবার নাম সব। এবার বুঝছেন? জি ম্যাম। আর কোনো প্রশ্ন আছে? ম্যাম, ডিক্রি তো আদালত জারি করবে, এটা তো আমরা কিভাবে করবো যে যার বিরুদ্ধে ডিক্রি জারি করতে চাচ্ছেন? মানে আদালত ডিক্রি জারি করবে, ঠিক আছে, কিন্তু এখানে অর্থ পরিষদের ডিক্রি বলতেছে বারবার, খেয়াল করছেন জিনিসটা? আদালত তো জি, তখনই ম্যাম। ডিক্রি জারি করবে
যখন নাকি আপনি আদালতের কাছে দরখাস্ত করবেন, আদালতের কি টাকা পড়ছে আপনার খুঁজে খুঁজে আপনার ন্যায় বিচার দেয়া? টাকা পড়ছে না? না বলেন না পড়ে না নাই। তো আপনি যদি দরখাস্ত না করেন, আদালত কেন আপনার পক্ষে রায় দেবে? বলেন কেন রায় দেবে? জি আদালতের কি দরকার? দরকার নাই তো। আদালত একটা মামলা ফাইনাল মানে সিদ্ধান্ত দিয়ে দিছে, রায় দিয়ে দিছে, শেষ, তার কাজ শেষ। কিন্তু আপনি চাচ্ছেন যে এই রায়টা যাতে আরো বেশি স্ট্রং হয়, ঠিক আছে? এই জন্য আপনি জারি করবেন, ওকে? অর্থাৎ ডিগ্রি জারি করতে চাচ্ছেন। তাহলে আপনি তো দরখাস্ত করবেন, আদালতের কোনো দরকার আছে? বলেন না নাই। সো পার্টিকে যাইতে হবে আদালতের কাছে। পার্টির আবেদনের প্রেক্ষিতে আদালত ডিগ্রি জারি ক্লিয়ার। জি মিস থ্যাংক ইউ ঠিক তেমনি ভাবে যখন আপনার সমস্যা হয় তখনই তো আপনি আদালতের শরণাপ্রার্থী হন, মামলা করেন, তাই না? করেন না? জি হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আপনি যখন চাচ্ছেন মামলার এই রায়টাকে, এত কষ্ট করে আমি মামলার রায়টা আমার পক্ষে হইছে, তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে আরো জোরদার করার জন্য আদালতের থেকে ডিগ্রি জারির কাগজটা বের করব। তাহলে সেক্ষেত্রে আপনি তো আগায় যাবেন, আদালত কেন? তাই না? হ্যাঁ জি ম্যাম থ্যাংক ইউ আর কারো কোনো প্রশ্ন আছে? যদি একটু স্ক্রল করতেন ম্যাডাম, তাহলে উপরে প্রশ্নগুলো একটু দেখতাম, যেগুলো স্কিপ করে গেছি একটু। কি? উপরের প্রশ্নগুলো যদি একটু স্ক্রল করতেন ম্যাডাম, একটু দেখে নিতাম প্রশ্নগুলো আজকের ক্লাস। এগুলো আপনি ওই যে আপনাদের যে আছে অ্যাডমিন আছে রায়হান, ওনার সাথে কথা বলবেন, উনি আপনাদের একটা সব ডিরেকশন দিয়ে দেবেন, ঠিক আছে? উনি সবকিছু ডিরেকশন দিয়ে দেবেন, কি কি করতে হবে, কি কি করতে হবে সবকিছু উনি বলে দেবেন। রায়হান ভাই, ওনারে বুঝাই দিন কি করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম আপনাকে। ঠিক আছে, আমি তাহলে ক্লাস এখন অফ করতেছি। সবাই ভালো আজকে থাকবেন। ক্লাসের বিষয়টা শেষ হলে আমি একটা বিষয় একটু জানতাম আপনার কাছ থেকে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো কি বলেন বলেন বলেন। মিস, ওই আপনার হেবাবিল আওয়াজ যে দলিলটা, সেটা কি বাতিলযোগ্য? মানে যে হেবাবিল কাগজপত্র না দেখে বলা যাবে না, কাগজপত্র দেখে তারপর বলতে হবে। কাগজপত্রে আছে একটা জায়নামাজ নিয়ে সে সম্পত্তি দান করছে, হেবাবিল আওয়াজ দলিল করছে, তার নাতিকে দিয়েছে আর কি, ছেলের ছেলে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, শুনলেন? হ্যালো, বলছি একটা জায়নামাজের বিনিময়ে সে তার ছেলের ছেলেকে সম্পত্তি দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর এইটাই, এখন সে যদি ইচ্ছা করে, দলিলটা 3 বছর আগে করেছে, সে কি এখন ওইটা বাতিল করতে পারবে আদালতের মাধ্যমে? হ্যাঁ যে পারবে, দাতা ছিল, যে দাতা ছিল, হ্যাঁ অবশ্যই কন্ডিশন ফেল করলে তো বাতিল করতে পারবে। পারবে। ওখানে তো কোনো ওইখানে তো কোনো দলিলে আমি কন্ডিশন দেখলাম না। সে মানে জায়নামাজের বিনিময়ে নিঃশর্ত ভাবে তাকে দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, এখন এখানে জায়নামাজের কি পুরো হয়? বিনিময় নিঃশর্তভাবে দিয়ে দিছে। দাঁড়ান, কি বললেন? নিঃশর্তভাবে দিয়ে দিছে, তাহলে এটা কি নিঃশর্ত মানে নিঃশর্ত, স্বার্থভাবে বলতে জায়নামাজের বিনিময়ে দিছে আর কি। শুনেন, যদি কোনো কন্ডিশন, সোজা কথা, যদি কোনো কন্ডিশন থাকে, কন্ডিশনের জি। আন্ডারে যদি দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আদালতের কাছে প্রার্থনা করার মাধ্যমে সে বাতিল করতে পারবে। আর সেটা না, যদি নিঃশর্তভাবে দিয়ে কন্ডিশনটা ছিল তো ওইটাই, মানে বিনিময় হয়েছে জায়নামাজ হ্যাঁ, না মাধ্যমটা। এটা কোনো ধরনের শর্ত এটা হইতে পারে না। ঠিক আছে, এটা আগের শর্ত ছিল, এটা কোনো শর্ত হতে পারে না। কিন্তু সেটা যদি মনে করেন যে আপনার নিঃশর্ত ভাবে দান করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা বাতিল করতে সে পারবে না। আচ্ছা, আরেকটা বিষয় আছে, এখন যদি মনে করেন যে আমি যদি কোনো কি না করে থাকি, ধরেন আমাকে আপনি এবার করে দিয়ে দিচ্ছেন এবং আমি যদি কোনো আপত্তি না করি, সেক্ষেত্রে হয়তো বা আদালত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা বাতিল করতে পারে, ঠিক আছে? আদারওয়াইজ এটা বাতিল সম্ভব। এটা তো হেবা না, এই হেবা তো একদম দান, মানে মানে ঘোষণা করা, মানে হেবা যেটা। আর এটা তো হেবাবিল আওয়াজ, মানে বিনিময় মূল্য নিচ্ছে সে জায়নামাজ, হুম, মানে টাকা না। এখন ওই লোক কি টাকা, ওই লোক কি ওটা ফেরত দিতে চায়? না, ফেরত তো যাচ্ছে সে তো ফেরত দিবে না। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এটা কিভাবে হবে?
বাতিল হবে না, আমি সেটা জানতে চাচ্ছি যে এটা না, কি এটা বাতিল হবে। দিতে সে কি বাতিল করতে পারবে? না, ওই যে বললাম না, দুইজনের মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটা বাতিল করা যাবে, কিন্তু আদারওয়াইজ এটা বাতিল করা যাবে না। জি থ্যাংক ইউ। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। ম্যাম একটা কথা, ক্রিমিনাল মামলায় ধরেন কাউকে সন্দেহভাজন, কোনো গ্রেফতারি পরোয়ানাও নাই, তাকে কি অর্ধেক রাতে অ্যারেস্ট করা যাবে? মনে করো তাকে চুরি করছে বলে সন্দেহ করছে, বাট কোনো প্রুফ নাই। হ্যালো, ফাতেমা আপু ম্যামের